স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কাগজে প্রতিষ্ঠানে নামে পিকে হালদারের ৬,০৮০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিদেশে পাচারের অভিযোগে পিকে হালদার সহ 14 জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে দুদক। এছাড়া ১,১৭,০০,০০০ কানাডিয়ান ডলার পাচারেরও সত্যতা পাওয়া গেছে অনুসন্ধানে। এসব অভিযোগে 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। দুদক সচিব জানান, পলাতক পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। এনবিআর গ্লোবাল ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি পলাতক পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। প্রতিবেদনে বলা হয়েছে 426 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 1,000 কোটি টাকার লেনদেন করেছেন তিনি। এছাড়া অবৈধ উপায়ে প্রায় 1,17,00,000 কানাডিয়ান ডলার বিদেশে পাচার করেছেন বলেও জানায় দুদক। 178টি ব্যাংক হিসাব সন্ধানের পর সংস্থাটি পিকে হালদারের কয়েকজন বান্ধবী ও তার প্রতিষ্ঠিত কাগজে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করে দুদক কর্মকর্তারা 2020 সালে পিকে হালদারের বিরুদ্ধে 275 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করা হলেও এবার চার্জশিটে আসামি করা হয়েছে 14 জনকে। এছাড়া পাচারের অর্থের পরিমাণও অনেক বেশি বলে জানায় দুদক। বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে 6,080 কোটি টাকা লেনদেন ও অবৈধ উপায়ে অর্জনপূর্বক এসটিআর, এলসিটিআর এবং ইএফটিআর এর মাধ্যমে 1.17 কোটি কানাডিয়ান ডলারের সমপরিমাণ অর্থ কানাডায় পাচারের দায়ে তিনি সহ মোট 14 জন এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। বিদেশ থেকে পলাতক পিকে হালদারকে দেশে আনা কঠিন হলেও তাকে ফিরিয়ে আনতে দুদক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান দুদক সচিব। আমরা চাইলে তো এদেশে যায় আমাদের পুলিশ পাঠায় ধরে নিয়ে আসা তো সম্ভব না। এটা আন্তঃরাষ্ট্রীয় একটি সিস্টেম, তো সেই সিস্টেমের মাধ্যমে এটা করা হচ্ছে। এবং আপনারা তো জানেন যে অনেক আসামি, অনেক বিখ্যাত মামলার আসামি আমরা আনতে পারছি না। কাজেই চেষ্টা তো করা হচ্ছে, আমাদের তরফ থেকে সকল ধরনের চেষ্টা করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এরা সবাই বিষয়টা নিয়ে কাজ করছে। শিগগিরই দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে চার্জশিট জমা দেবেন বলে জানান সংস্থাটির সচিব। আদালতে দাখিল হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতির অভিযোগে 3 ব্যাংক কর্মকর্তা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে এই চক্রের বিরুদ্ধে 60 কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ব্যাংকার সিলেকশন কমিটির কাছে নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করেছে গোয়েন্দা পুলিশ। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। গেল শনিবার অনুষ্ঠিত হয় ব্যাংকার সিলেকশন কমিটির আওতায় সমন্বিত 5 ব্যাংকের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। ওই পরীক্ষার 5 ঘন্টা আগে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অন্তত 28টি বুথ খুলে প্রশ্ন উত্তর মুখস্থ করানো হয়। সেই প্রশ্ন থেকে অন্তত 85টি প্রশ্ন আসে প্রিলিমিনারিতে। এরপর নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির অভিযোগে পূবালী ব্যাংকের 2 কর্মকর্তা, জনতা ব্যাংকের 1 জন ও আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান সহ 5 জনকে আটক করে গোয়েন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি। পাবলিক পরীক্ষাগুলি স্বচ্ছতার সাথে করার জন্য আমরা গোয়েন্দারা কাজ করে থাকি, যাতে মেধাবী ছাত্ররা ভালো জায়গায় চাকরি পায়। এখানে প্রশ্ন আউট করে এই যাতে কম মেধাবী ছাত্ররা অর্থের বিনিময়ে চাকরি না পাক সেই বিষয়গুলো আমরা কাজ করি। ডিবি পুলিশ জানায়, নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর বিক্রি করে অন্তত 60 কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছেন তারা। এছাড়াও উত্তর কিনে পরীক্ষা দিয়েছেন এমন 200 জনের তালিকা পাওয়ার কথা জানায় গোয়েন্দা পুলিশ। তা আমাদের এই অভিযান এখনই শেষ নয়, কারণ যে এখানে আরো অনেক লোক জড়িত থাকতে পারে। আমরা রিমান্ডে এনে আসামিদেরকে পরবর্তী কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। 5 ব্যাংকের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় 1511টি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেন 1,16,427 জন চাকরি প্রত্যাশী। আমাদের সাথে অনেক সহজ। গোয়েন্দারা জানান, এর আগেও 4টি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন অভিযুক্তরা।
মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ করতে ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফরের দ্বিতীয় দিনে মিডেফের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ফরাসি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ থেকে রপ্তানির হিসেবে ফ্রান্সের অবস্থান পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে অর্থনীতির উন্নয়নের মাধ্যমে বিশ্ব অবস্থান জানান দিচ্ছে। লক্ষ্য অনুযায়ী উন্নত দেশ হতে সবকিছু করারও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh needs investment and trade to fast track its growth. Together, we can create a win-win situation for our two economies. Bilateral trade between Bangladesh and France is growing steadily. France is now Bangladesh's fifth largest export destination. We must aim to double the volume of bilateral trade by 2025. Our export to France also needs to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. I look forward to your active cooperation in making that happen. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. রাজধানীতে বর্ধিত ভাড়ার চেয়ে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। এখনও ভাড়ার তালিকা নেই বাসে। ডিজেল, সিএনজি সব বাসেই নেওয়া হচ্ছে নতুন ভাড়া। এসব ক্ষেত্রে অসহায় সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় পরিবহন মালিক সমিতি বলছে, রাজধানীতে সব বাসের ভাড়া একই হবে, থাকবে না সিটিং গেটলক সার্ভিস। এছাড়া 3 দিনের মধ্যে সিএনজি এবং ডিজেল গাড়ি চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে। লাবুন রহমানের রিপোর্ট। এরা কিন্তু 15 টাকা কাটছে, মাতামতি ইয়ে পর্যন্ত 15 টাকা কাটছে, কিন্তু সিটিং ভাড়া নিবে, কিন্তু যাত্রী তারা নিবে, তারা তো এটা হলো না। রাজধানীতে বাস ভাড়া বৃদ্ধির তৃতীয় দিনেও ভাড়া আদায় নিয়ে অরাজকতা চলছেই। সিটিং সার্ভিসের নামে আদায় করা হচ্ছে ইচ্ছেমতো ভাড়া। এক এক বাসে ভাড়া এক এক রকম। অনেক ক্ষেত্রে নতুন বৃদ্ধি হওয়া ভাড়ার চেয়েও বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। কি হিসেবে ভাড়া নিচ্ছেন তার সঠিক ব্যাখ্যাও দিতে পারছেন না সংশ্লিষ্টরা। 27% বাড়ছে না ভাড়ার উপরে, তো আপনারা 5 টাকা ভাড়ার কথা এখানে 10 টাকা ডবল হয়ে যাচ্ছে কিভাবে আপনারা বলেন? উনি কেন 12 টাকার ভাড়া 15 টাকা নিচ্ছে? এখানে পার মাথা প্রতি কেন 15 টাকা করে নিচ্ছে? 3 টাকা করে এখানেই তো জনগণের কাছ থেকে বেশি নিচ্ছে। দেখা যায় এখান থেকে উত্তরাও যদি যাতায়াত করি সেই ক্ষেত্রেও ডাবল ভাড়া। বাজে নেমে যান গা, বাসের তে নেমে যান গা, অন্য বাসে যান। 4টা আসে নাই, কিসের ভিত্তিতে ভাড়া নিচ্ছ? ওই ভাই চেকার আছে সামনে, এদের সাথে কথা বলবেন। আপনি জানবেন না? না, ভাড়া তো আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ। তাহলে আপনি জানেন না? ভাড়া আমাদের হলো আগে থেকে বিলে চলে গাড়ি। মিনিবাসের সর্বনিম্ন ভাড়া 8 টাকা হলেও সব বাসেই সর্বনিম্ন ভাড়া এখন 10 টাকা। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়লেও সিএনজি ডিজেল সব বাসে নেওয়া হচ্ছে নতুন ভাড়া। এক্ষেত্রে অনেকটা অসহায় জিম্মি রাজধানীর যাত্রীরা। রাজধানীতে মূলত ডিজেল চালিত গাড়ির ভাড়া বেড়েছে 27%, কিন্তু রাজধানীর কোনো গাড়ি দেখে বোঝার উপায় নেই কোনটি আসলে ডিজেল চালিত, কোনটি সিএনজি চালিত, যে কারণে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। দিতে হচ্ছে সব গাড়িতেই অতিরিক্ত ভাড়া। এটা সিএনজি গাড়ি না ডিজেল গাড়ি, এটা আমরা তো বোঝার কোনো উপায় নাই। সিটিং সার্ভিস ভাড়া করে যাত্রী নেয়, তারা করে যাত্রী নেয়, তাহলে আমরা কি কেন 15 টাকা করে দেব? রাজধানীর বিভিন্ন জায়গায় গণপরিবহনের ভাড়া তদারকিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বেশ কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া নেয় মামলা দেওয়ার পাশাপাশি করা হয় সতর্ক। এছাড়াও অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সরকারের পক্ষ থেকে যে রেট করা হয়েছে এর বেশি বর্ধিত ভাড়া নিলে আমরা সড়ক পরিবহন আইনের 80 ধারা অনুযায়ী আমরা তাদের অর্থদণ্ড বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে। ভাড়া নিয়ে এমন অরাজক পরিস্থিতিতে দুপুরে সংবাদ সম্মেলন করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। জানানো হয়, রাজধানীতে 6000 বাসের মধ্যে 196টি সিএনজি চালিত, বাকি সব ডিজেল চালিত বাস। আগামী 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করব সম্পূর্ণ গাড়িতে কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত স্টিকার লাগাই দিতে। এ সময় আরো জানানো হয়, রাজধানীতে আর চলবে না সিটিং গেটলক সার্ভিস। 3 দিনের মধ্যে মুছে ফেলতে হবে সিটিং গেটলক সার্ভিসের নাম। 3 দিন সময় দিব। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এর মধ্যে ডিজেল এবং সিএনজি চালিত গাড়ি চিহ্নিত করে বুধবার দুপুরে গাবতলীতে শুরু হয় আলাদা স্টিকার লাগানোর প্রক্রিয়া। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে আগের দামে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। বুধবার এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে মতামত তুলে ধরে সংস্থাটি। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, তেলের দাম না বাড়ালে ব্যাহত হবে উন্নয়ন কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা জরুরি ছিল এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। মূল নিবন্ধে বলা হয়, জ্বালানি তেলের মতো একটি কৌশলগত পণ্য অর্থনীতির নানা খাতে সরাসরি প্রভাব ফেলে। তাই মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার পরিস্থিতিতে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সিপিডি। সরকারের এই মুহূর্তে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে মোটেই কোনো সময় উপযোগী সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে এটি একটি ভুল সিদ্ধান্ত এবং সরকারের এই জায়গা থেকে পিছিয়ে আসা উচিত। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়, সরকারের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবেও এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয় বলে আমাদের মনে হয়েছে। সিপিডির নিবন্ধ বলছে, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও লঞ্চে ভাড়া বেড়েছে। এছাড়া জ্বালানির মূল্য বাড়ায় বিদ্যুৎ ও কৃষি উৎপাদনেরও খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার খরচেও। সাধারণ মানুষের কাছেই এটা যাবে, উৎপাদকের পর্যায়ে যেটা যাবে, এটার কারণে তো আমরা জানি পরিবহনের দাম বাড়বে, হ্যাঁ, ইত্যাদি বাড়বে। তারা কিন্তু এটা পাস অন করে দিতে পারবে, ভোক্তার কাছে যাবে, কিন্তু ভোক্তা পাস অন করতে পারবে না। তবে সিপিডির এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক। অর্থনৈতিক বিষয়, যখন দাম কমে আমরা দাম কমাই, যখন দাম বাড়ে আমরা তারা এটাও সাবসিডাইজ রেটে তারা দেবে। সেখানে কি আমার পুরোটা কিন্তু এখন কি পরিমাণ বেড়েছে আমরা জানেন, কিছুটা তো শেয়ার করতে হবে। অর্থমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে, আমাকে রেভিনিউ যোগান দিতে হয়। রেভিনিউ যোগান না দিলে পরে আমাদের কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে 1 লাফে জ্বালানির দাম বাড়ানো হয় প্রতি লিটারে 15 টাকা। যদিও সিপিডির নিবন্ধে বলা হয়, গত 7 বছরে বিপিসি মুনাফা করেছে 43,000 কোটি টাকারও বেশি। এছাড়া জ্বালানি তেলে বিভিন্ন স্তরে 34% শুল্ক ও লভ্যাংশ মিলে প্রতি বছর বিপুল টাকা জমা হচ্ছে সরকারি কোষাগারে। আপনাদের কি টাকা ছিল না? বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রতিশ্রুতি দিচ্ছি এরপরে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগরগুলোয় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, দফায় দফায় এমন মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। ব্যর্থতার দায় সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ব্যুরো প্রতিবেদকদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। চট্টগ্রাম মহানগরীর নসিমন ভবন বিএনপির কার্যালয়ের সামনে বুধবার দুপুরের পর থেকে জমায়েত গড়ে তোলেন দলের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারকেই দায়ী করেন তারা। বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থ, অবিলম্বে এই সরকারের পদত্যাগ দেখতে চায় দেশের মানুষ। মানুষকে নিয়ে প্রতিবাদী হতে হবে। আমরা বলতে চাই, এই সমাবেশ শুরু হয়েছে, সারা চট্টগ্রামের 43টি ওয়ার্ডে আপনারা সমাবেশ করবেন। রাজশাহী মহানগরীতেও তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সেখান থেকেও তারা সরকারের পদত্যাগ দাবি করেন। বাবা মুখ খুলিয়ে নিজ সন্তানকে বিক্রি করে দিচ্ছে, আর যেন সারা বাংলাদেশে সেই রাতের ভোর থেকে শোনা যাচ্ছে দুর্ভিক্ষে।
কেন্দ্রীয়ভাবে ঘোষিত দলের এমন একটি গণদাবি সম্পৃক্ত কর্মসূচিতে বরিশাল মহানগরীর বিক্ষোভ সমাবেশে যোগ দেননি বিএনপির বিলুপ্ত কমিটি এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা। দলের কেন্দ্রীয় এই কর্মসূচি পালিত হয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কাল। এর মধ্যে 20 ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সহিংসতা রোধে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার 39টি ইউনিয়ন পরিষদের মধ্যে 19 জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি 18টিতে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে সকাল থেকে নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশালে 3 উপজেলার 12 ইউনিয়নে ভোট গ্রহণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার স্ব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি উপজেলায় 3 প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব 3টি টিম থাকবে প্রতিটি উপজেলার জন্য এবং কোস্টগার্ড প্রতিটি উপজেলার জন্য 3টি টিম করে এখানে মোতায়েন করা হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের নির্দেশ মোতাবেক, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই ভোটাধিকার যাতে সবাই শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। বগুড়া শিবগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে ইভিএমে বাকি 19টি ইউনিয়নে ভোট হবে ব্যালটে। এরই মধ্যে ব্যালট ছাড়া সব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। সকালে ব্যালট যাবে কেন্দ্রগুলোতে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দায়িত্ব পালন করবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রত্যেকটা ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম কাজ করবে এবং তার সাথে বিজিবি, র্যাব তারা মোবাইল টিম হিসেবে কাজ করবে। একই চিত্র ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার 17টি ইউনিয়নেরও। সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হয়েছে নির্বাচন সামগ্রী। নোয়াখালীর বেগমগঞ্জে 14টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে সব ধরনের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর ও রানীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে আরও চতুর্থ ধাপে আরও 840 ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী 23 ডিসেম্বর হবে ভোট গ্রহণ। এছাড়া দ্বিতীয় ধাপে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। যারা ভোটার তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তারা এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সবই তাদের নিজেদের কাছাকাছি লোক, আত্মীয় স্বজন, এক পাড়া মহল্লার লোক অথবা অপর পাড়া মহল্লার লোক, এদের মধ্যে এই সংঘাত যাতে না হয় সেরকম তাদের কাছে আমরা বারবার আহ্বান করি। শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর 0 পয়েন্টে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ বলছে শৃঙ্খলা মুক্ত হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আর বিএনপি বলছে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ মাঠে নামতে প্রস্তুত। আর নূর হোসেনের পরিবারের চাওয়া গণতন্ত্রের সুফল ভোগ করুক সব শ্রেণীর মানুষ। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গণতন্ত্রের মুক্তির ক্ষণ শহীদ নূর হোসেন দিবস। অধিকার আদায়ের সাহসী পোস্টার নূর হোসেনের স্মরণে রাজধানীর 0 পয়েন্টে ভোর থেকেই ভিড় বাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো মানুষের।
দিনের শুরুতে দলের বিশাল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। এরপর বেদিতে ফুল দেন নূর হোসেনের মা মরিয়ম বিবি। সেই সময় রক্তাক্ত নূর চত্বরে দাঁড়িয়ে নূর হোসেনের পরিবারের সদস্যরা দেশের গণতন্ত্র আরো বিকশিত করার উপর জোর দেন। দেশে যেন অরাজকতা না হয়, স্বৈরাচার আর না আসে, কোনো স্বৈরাচার দেশে না আসে, এটুকুই আমার আবেদন। এখানে গণতন্ত্র কতটুকু আগাইছে এটা জনগণ বুঝতেছে। 90 সর্বদলীয় ছাত্র নেতাদের নিয়ে নূর হোসেনের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। পরে তিনি বলেন, বিনা ভোটে নির্বাচন করে সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, অবরুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য দল মত নির্বিশেষে জনগণ মাঠে নামবে। এছাড়া জাসদ, বাসদ, সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও নূর হোসেনের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 1987 সালে 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ কর্মী নূর হোসেন। গণতন্ত্রের দাবিতে আজকের দলগুলো তখন একসাথে আন্দোলন করেছিল। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংস্কারের জন্য এবছরের 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 10 মার্চ পর্যন্ত 3 মাস বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। এ সময় রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান এর তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যা নির্মাণ কাজ চলবে রাতে। সংস্কারের সময় বন্ধ থাকবে রানওয়ে। পদ্মা সেতুতে সড়ক পথে শুরু হলো পিচ ঢালাই। বুধবার সকালে সেতুর পশ্চিম প্রান্তে 40 নম্বর পিলারের কাছ থেকে কার্পেটিং শুরু হয়। সেতুর 430 মিটার এলাকার মধ্যে ওয়াটারপ্রুফ লেয়ার দিয়ে কার্পেটিং এর জন্য প্রস্তুত রাখা হয়। কার্পেটিং এর পুরুত্ব হবে 4 ইঞ্চি। 6.15 কিলোমিটারের পুরো সেতুতে কার্পেটিং করতে সময় লাগতে পারে 4 মাস। অক্টোবর মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি 88.75% আর মূল সেতুর কাজের অগ্রগতি 95%। বৃহত্তর চট্টগ্রামকে পর্যায়ক্রমে সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে বৃহত্তর চট্টগ্রাম জোনের অধীনে 6টি জেলার সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। চট্টগ্রামকে আমরা সড়ক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করব, এটাই হলো আমাদের টার্গেট। সবগুলো প্রজেক্ট যে দাবিগুলো নোট করে এগুলো একটা রিপোর্ট আপনারা চিফ ইঞ্জিনিয়ারের অফিস এবং মন্ত্রণালয়ে পাঠাবেন। আমি এগুলো দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চট্টগ্রামবাসীর যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে আমরা পর্যায়ক্রমে মাননীয় সংসদ সদস্যের দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগী হব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ একটা দুঃসময়ের মধ্যে আছে, এখানে মুক্ত চিন্তা বাধাগ্রস্ত হচ্ছে। রাজধানীর হোটেল সোনাগাঁয় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের জীবদ্দশায় লেখা কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসী বাংলার ইংরেজি ভার্সন বেঙ্গল দাই নেম ইজ বিউটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, রাষ্ট্র শিশু সন্তানেরও নিরাপত্তা দিতে পারছে না। তাই মনে হয় আমার এটা একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি। যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না, যখন আমাদের একজন শিশু বা কিশোর তার জীবনের কোনো নিরাপত্তা দিতে পারি না। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন 235 জন আর মারা গেছেন 2 জন। মৃতদের মধ্যে একজন ঢাকায় এবং অপরজন চট্টগ্রামে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন 27,906 জন। শনাক্ত 15,71,669 জন।
24 ঘন্টায় সুস্থ হয়েছেন 271 জন। এখন পর্যন্ত সুস্থ 15,35,661 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 1.31%। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 1 জন এবং নারী 1 জন। বয়স বিশ্লেষণে দেখা যায় মৃত 2 জনের মধ্যে 71 থেকে 80 বছরের মধ্যে তারা দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। নগর বাউল তারকা জেমস ও মাইলসের 8টি গান অনুমতি ছাড়া 14 বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে নগর বাউল জেমস ও ব্যান্ড দল মাইলস। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে এ মামলা করেন তারা। আগামী 30 নভেম্বর এর জবাব দিতে বাংলালিংকের CEO সহ 5 জনকে নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। উপমহাদেশের ব্যান্ড তারকাদের তারকা হিসেবে খ্যাত জেমস, পুরো নাম মাহফুজ আনাম জেমস। বিনোদন প্রিয় কোটি ভক্ত যার জন্য অপেক্ষায় থাকেন এক নজর দেখার। তার গান মানেই যেন শীতল হৃদয়ে উন্মাদনার আবেশ। স্টেজে উঠলেই যার গানে তৈরি হয় বাঁধ ভাঙা উল্লাস, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো। সেই জেমস কেন আদালতে, এমন প্রশ্ন হয়তো সবারই। বুধবার খুব সাদাসিধা পোশাকে মেধাসত্ব ফিরে পেতেই আদালতের দ্বারস্থ হন এই মহাতারকা। তার অভিযোগ, দুঃখিনী দুঃখ করোনা, জিকির, লুটপাট, সুস্মিতার সবুজ ওড়না সহ জনপ্রিয় 6টি গান কোনো ধরনের অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে দেশের অন্যতম টেলিযোগাযোগ কোম্পানি বাংলালিংক। এই অভিযোগে মামলা করেছেন তিনি। আদালতে যান দেশের আরেক খ্যাতিমান রকস্টার মাইলসের শিল্পী হামিম আহমেদও। জেমস এবং মাইলসের টোটাল 8টা গান ওনারা সত্ত্বাধিকারী থাকা সত্ত্বেও বাংলালিংক তাদেরকে এই গানগুলি ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, তাদেরকে জানানোর পরেও তারা যখন আমাদের কথা শুনে নাই, দেন আমরা আদালতে দ্বারস্থ হই এবং কপিরাইট আইনে মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান তাদের মামলাটি গ্রহণ করে সমন জারি করেছেন আদালত। আদালত মহানগর দায়রা জজ বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেছেন। বিজ্ঞ আদালত তাদেরকে সমন দিয়েছে 30/11-21 তারিখে। যদি তারা এই সমনের মধ্যে যদি তারা সেখানে জামিন না নেন, তাহলে হয়তো তার পরবর্তী পদক্ষেপ হবে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। জানান গান দুটি বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিশ সহ নানা আইনি পদক্ষেপ নিলেও তাতে কর্ণপাত করেনি বাংলালিংক কর্তৃপক্ষ। এতে নিজেদের মেধাসত্ব অবৈধভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ তাদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণে ষষ্ঠ জনশুমারিতে স্থানীয়দের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার সকালে সিডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তারা। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষের মৌলিক মানবাধিকার ও আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি হিসেবে বাংলাদেশে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সংখ্যা প্রায় 80 লক্ষ। তবে সরকারি হিসেবে সেই সংখ্যা এখনো স্পষ্ট নয়। আছে ঐতিহাসিকভাবে এই দুই জনগোষ্ঠীর পিছিয়ে পড়া অবস্থা। ক্রিয়েটিভ মিডিয়া ও উন্নয়ন সহযোগী সংস্থা হেক্সিপার আয়োজিত এই অনুষ্ঠানে এবারের ষষ্ঠ জনশুমারিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সংখ্যা নিরূপণ ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা একটা বৈষম্যহীন অর্থনীতি সমাজ রাষ্ট্র চেয়েছিলাম, একটা অসাম্প্রদায়িক মাইন্ডসেট, মানুষ কাঠামোর মানুষকে একটা হয়। ইন্ডিজিনাস কমিউনিটিস থেকে তাদের সক্রিয়তাটাকে স্বীকৃতি দিয়ে নিয়ে আসতে হবে। একই সাথে জাত ও পেশাগত বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীকে আলাদা ক্যাটাগরিতে চিহ্নিত করার আহ্বানও জানান তারা। যেই লোকটি দলিত সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায় থেকে মূল মেইন স্ট্রিমে কোনো একটি চাকরি বা কর্মক্ষেত্রে আসে, তাদেরকে কিন্তু মানুষ আগের মতো এখন কিন্তু ওইভাবে দেখে না। এখন আমরা যে রাষ্ট্রটি পেয়েছি লড়াই করে রক্তের বিনিময়ে, সেটা যদি আমরা একত্রিত চলতে পারি, বাংলাদেশকে আর পিছন ফিরে তাকাতে হবে। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান বিশিষ্টজনরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ার বাজারে। বুধবার চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX বেড়েছে 114 পয়েন্ট বা 1%। সূচকটি অবস্থান করছে 6,982 পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক CASPI 337 বেড়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। 1,163 কোটি 78 লাখ টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 306টির, কমেছে 42টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির। এবার নিউজ 24 আন্তর্জাতিক। COP26 চুক্তির প্রথম খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা। সেখানে এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা 1.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে বৈশ্বিক জলবায়ু সমন্বয় ফান্ডের জন্য বিশ্ব নেতাদের প্রতিশ্রুত অর্থ যোগানের উপর এখন জোর দেওয়া হচ্ছে। আর তহবিল যোগানে এরই মধ্যে এগিয়ে এসেছে অনেক দেশ ও সংস্থা। এ প্রেক্ষিতে গ্লাসগো আলোচনায় ইতিবাচক পরিবর্তন দেখছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। আসমাতুলি ডেস্ক রিপোর্ট। জলবায়ু সংকটের প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব। বাড়ছে উষ্ণায়ন, উত্তপ্ত হচ্ছে সাগর মহাসাগর, উপকূলে ঢুকছে নোনা পানি, ঋতুচক্রেও দেখা যাচ্ছে বিরূপ পরিবর্তন। এই পরিস্থিতি মোকাবেলায় জলবায়ু সম্মেলনে অভিযোজন ফান্ড গঠন করা হয়। এবারে COP26 সম্মেলনে সেই তহবিলে অর্থ যোগানের তাগিদ জোরদার করা হয়েছে। তবে সেই অর্থায়নে বিশ্বের ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি থেকে পিছু হটে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও ধীরে ধীরে সেই শঙ্কা কাটতে শুরু করেছে। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় নতুন অভিযোজন তহবিল ঘোষণা করা হয়। সেখানে $232 মিলিয়ন অভিযোজন তহবিলের প্রতিশ্রুতি এসেছে। এরই মধ্যে 13 দেশ ও অঞ্চল তহবিলের জন্য নতুন অঙ্গীকার করেছে। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও কাতার। সেখানে 100 মিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। গ্লাসগো সম্মেলনের সাফল্যের জন্য গঠনমূলক পদ্ধতি অবলম্বনে সব পক্ষের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। এসব নানান ইতিবাচক ঘটনায় জলবায়ু সংক্রান্ত আলোচনায় নাটকীয় পরিবর্তন দেখছেন ধনকুবের বিল গেটস। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের সম্মতি আদায় একটি বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি। এদিকে বুধবার সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাসে করণীয় নির্ধারণে একটি খসড়া চুক্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এরই মধ্যে মানুষের নানা কর্মকাণ্ডে 1.1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, যা মোকাবেলায় প্রস্তাবিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। আসমাতুলি, নিউজ 24। বিয়ে করলেন নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। ব্রিটেনের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পেয়ে ইতিহাস গড়া মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। টুইট করে নিজের বিয়ের কথা জানিয়ে মালালার স্বামী ও মা বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবি যুক্ত করেন। মঙ্গলবার এক টুইট বার্তায় নিজের বিয়ের কথা জানান মালালা। স্বামী আসার মালিক ও পিতা মাতার সঙ্গে বেশ কয়েকটি ছবিও টুইটে যুক্ত করে দিয়েছেন তিনি। 24 বছর বয়সী এই নারী অধিকার কর্মী বিয়ে করে জানিয়েছেন এটি তার জীবনে অন্যতম মূল্যবান একটি দিন। যদিও কিছুদিন আগে নিজের বিয়ের বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছিলেন নোবেল পুরস্কার জয়ী এই নারী। পাকিস্তানি জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, জীবনের নতুন অধ্যায় শুরু করা মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ড PCBর হাই পারফরমেন্স বিভাগের জেনারেল ম্যানেজার। 2012 সালে তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। 2014 সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সম্প্রতি অর্জন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর স্নাতক ডিগ্রি। মালালা ইউসুফজাইয়ের বিয়ের অনুষ্ঠানের খবরে সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষের লাইক পড়েছে। এরই মধ্যে হাজার হাজার শুভেচ্ছা বাণীতে ছেয়ে গেছে টুইটার পোস্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার টি20 বিশ্বকাপ আপডেট। টি20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের দেয়া 167 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 58 রান।
আবুধাবির জায়ান্ট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে ধুঁকেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউথের বিপক্ষে দ্রুত রান তুলতে পারেনি জেসন রয়হীন ইংল্যান্ডের ওপেনিং জুটি। বেয়ারস্টো খেলেন 17 বলে 13 রানের ইনিংস। ফর্মে থাকা অপর ওপেনার জস বাটলারও আজ ইংলিশদের প্রত্যাশা মেটাতে পারেননি। আউট হওয়ার আগে করেন 29 রান। চাপের মধ্যে তৃতীয় উইকেট জুটিতে মঈন আলী ও মালানের 63 রানের জুটিটি ইংল্যান্ডকে শক্ত ভিত্তি দিয়েছে। তার উপর দাঁড়িয়ে শেষ দিকে ঝড় তুলতে পেরেছেন মঈন লিভিংস্টোন। 20 ওভারে 4 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 166 রান তোলে ইংল্যান্ড। শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। কলম্বোতে গেল কয়েকদিনের বৃষ্টির চোখ রাঙানিতে 2 দফায় পিছিয়ে অবশেষে মাঠে গড়ালো সিশেলসের বিপক্ষে জামালদের ম্যাচ। শেষে 1-1 সমতায় শেষ হয় খেলা। জেতা ম্যাচটা ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় লামোসের দলের। বাংলাদেশ মোহাম্মদ ইব্রাহিম নাইস স্ট্রাইক। The finishing has been poor today. Good cross. As I told you, not নিউজ 24 রাত 10টার সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।